জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত ডাক্তারকে ভাবের বাজার প্রদর্শন ও শ্রী প্রভুর কালী পূজা এই অধ্যায় থেকে পাঠ চলছে আমাদের। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 603 থেকে 604 কিছু অংশ পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছি ডাক্তার সরকার, যিনি পাণ্ডিত্যের অহংকার পূর্ণ ছিলেন, যিনি নিজেকে অত্যন্ত জ্ঞানী বলে অভিমান বোধ করতেন, তার পাণ্ডিত্যের অহংকার চূর্ণ হয়েছে। ঠাকুর সেই দিন সেই গৃহে নরেনের 2টি গান শোনার পরে এমন রঙ্গ করলেন, এমন ভাবের বাজার দেখালেন, সমাধিস্থ অবস্থা কাকে বলে, কিরকম হয় সে অবস্থা থাকলে, ডাক্তারকে সজ্ঞানে স্বচক্ষে সেই সমস্ত জিনিস ঠাকুর দেখালেন, এমনই লীলা করলেন সেই ঘরে সেই দিনে। এমন এক ভাবের পরিবেশ সৃষ্টি করলেন যে ডাক্তার স্বীকার না করে পারলেন না। ঠাকুর জিজ্ঞাসা করলেন, ভাবের বাজারে কেমন দেখলে তুমি? সবারই কি ঢং হয়েছিল নাকি? ডাক্তার তখন বলছেন, সবার একসাথে, এমনকি নিজের শুদ্ধ একসাথে ঢং হয়, এই কথা বলি কি করে? এইভাবে তিনি সেদিনে নিজে স্বীকার করে নিলেন যে না, সমাধি ভাব এটা কোনো মাথার ব্যায়াম বা বিকার কিছু নয়, এটা সত্যি সত্যি হয়, ঠাকুরের হয়, এবং ঠাকুর চাইলে সবাইকে করাতে পারেন। সেইটি তিনি সেই দিন করিয়েছিলেন সেই ঘরে। এই অংশ আমরা গত দিনের পাঠে দেখেছি। আজ দেখব তার পরের অংশ, যেখানে ঠাকুর এই শুধু ডাক্তারকে নয়, ডাক্তারের ছেলেকেও কৃপা করেছেন, অমৃতলাল সরকারকে, তাকেও কৃপা করেছেন। এবং আছেন নটি বিনোদিনী, যাকে তদানীন্তনকালে বেশ্যা বলা হতো। সমাজের চোখে যারা অচ্ছুত ছিলেন, যাদেরকে সকলের সামনে আসতে যারা পারতেন না সহজে, ঠাকুরের কাছে আসা তো আরোই শক্ত ব্যাপার ছিল। সেই নটি বিনোদিনীর পুরুষ সাজে ঠাকুরের কাছে আসার কাহিনীটুকু আজকে আমরা পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 603 থেকে 604 কিছু অংশ। ডাক্তারের সঙ্গে রঙ্গ হইল বিস্তর, দিন দিন অভিনব তত্ত্বের সমর। মহাভাগ্যবান তিহ জন্ম ধরা তলে, তাহার চরণ রেণু মহাভাগ্যে মিলে। যেমন ডাক্তার তার তেমতি নন্দন, অমৃত তাহার নাম প্রিয় দর্শন। প্রভুর অপার কৃপা অমৃতের প্রতি, কৃপার সম্বন্ধে আছে অপূর্ব ভারতী। ঠাকুরের যে কৃপা সে ডাক্তারের প্রতিও যেমন ছিল, তার পুত্র যিনি অমৃত নাম যার, তার প্রতিও ঠাকুরের অপূর্ব কৃপা ছিল, এবং তার এই কৃপা সকলের প্রতি। তাই বলছেন কৃপার সম্বন্ধে এই তার নানান ঘটনা আছে বলেই তারপরে এবার এই নাট্য জগতে যারা কাজ করতেন, যারা পুরনারী, যা বারাঙ্গনা, তাদের ঘটনার কথা বলা হয়েছে এখানে। শ্রীগোচরে ভক্ত মেলা রহে রেতে দিনে, ভক্তিমতী পুরনারী প্রভু দর্শনে। আসিতে না পায় তাই রহে ক্ষুণ্ণ মনা, একদিন উপনীত এক বারাঙ্গনা। ঠাকুরের কাছে এই বারাঙ্গনা নারীদের সহজে আসতে পারতেন না, সহজে নয়, তারা আসতেই পারতেন না। ঠাকুরের কাছে দিনরাত সবসময় তো ভক্তের মেলা লেগেই রয়েছে। তার মধ্যে সমাজে যারা অচ্যুত, তারা কি করে আসেন? এর মধ্যেই হঠাৎ করে একদিন এসে গেলেন। সেই ঘটনাটি আজকে এখানে বলা হচ্ছে। গিরিশের রঙ্গমঞ্চে অভিনেত্রী যত, সকলেই প্রভুদেবে ভক্তি করিত। যারা যারা অভিনেত্রী ছিলেন তারা সবাই ঠাকুরকে ভক্তি করতেন। তাহাদের মধ্যে যে বা বিনোদিনী নামে, বিশেষ তাহার ভক্তি প্রভুর চরণে। কি হবে হইলে বেশ্যা, ভক্তি আছে যার, যে হোক সে হোক তেহ নমস্য আমার। তিনি বেশ্যা হন আর যাই হন তাই হন, ঠাকুরের প্রতি যার ভক্তি আছে, পুথিকার বলছেন তিনি আমার নমস্য, তাকে আমি প্রণাম করি। প্রভুর কঠিন পীড়া লোকমুখে শুনি, অন্তরে দুঃখিতা বড় বেশ্যা বিনোদিনী। পরমা যুবতী তেহ রূপবতী তাই, শ্রীপ্রভুর দর্শনে আসিতে না পায়। তিনি তো পরমা রূপবতী,
আবার যুবতী, আবার এদিকে সমাজের যে অংশে কাজ করেন সেই হিসেবে তিনি অচ্যুত নারী। তাই তিনি ঠাকুরের এই শরীর খারাপের কথা শুনে বহুত তার মন খুব খারাপ করছে, অথচ তিনি আসতে পারছেন না। প্রবল তার আসার ইচ্ছা, কিন্তু কোনো উপায় পাচ্ছেন না। প্রবল বাসনা সাধ হৃদয় মাঝারে, তিলকের জন্য তাই দর্শন করে। নিরুপায়ে উপায় ভাবিয়া কইলা মনে, ধরিয়া পুরুষ বেশ যাব দর্শনে। এইবার তিনি মনে মনে একটা উপায় বার করলেন যে পুরুষের বেশ ধরে যাবেন, তিনি গিয়ে দেখা করে আসবেন। একদিন সন্ধ্যার অব্যবহিত পরে, 4-5 দণ্ড রাতি ইহার ভিতরে, যুবকের পরিচ্ছেদে হাজির হেথায়, বিরাজে যেখানে বাঞ্ছা কল্পতরুরায়। অনেকের সঙ্গে দেখা পথের মাঝারে, কেহই চিনিতে নাহি পারিল তাহারে। পথে আসার সময় তার সঙ্গে অনেকেরই দেখা হলো, পরিচিত জনের, কিন্তু কেউই তাকে চিনতে পারেননি। তিনি এমন ভাবে যুবকের পোশাক পরিচ্ছদ পরেছেন, পরে রাত্রি 4-5 দণ্ড সময়ে ঠাকুর যেখানে ছিলেন সেইখানে চলে এলেন। অন্য কেউ চিনতে না পারলেও ঠাকুরের চোখে কিন্তু তিনি ধরা দিয়ে দিয়েছেন, ঠাকুরের চোখকে তিনি ফাঁকি দিতে পারেননি। কিন্তু শ্রীগোচরে যেই মুহূর্তে কে আসা, চিনিয়া শ্রী প্রভুদেব তারে করিল জিজ্ঞাসা। যেই তিনি ঠাকুরের সামনে এলেন, ঠাকুর এক দৃষ্টির সঙ্গে সঙ্গে সেই অসুস্থ শরীর হলেও তাকে চিনে ফেললেন এবং জিজ্ঞাসা করলেন, কিরে তুই, কিরে তুই হেন হেথা হেন বেশে কি কারণ? উত্তরে কহিলা প্রভু মাত্র দর্শন। তুই এখানে এই বেশে কি কারণে এসেছিস? তার উত্তরে বিনোদিনী বললেন, শুধুমাত্র তোমায় দেখবো বলে এসেছি ঠাকুর। বিশেষ আশিস কৃপা করিয়া তাহায়, অনতি বিলম্বে দিলা তখনই বিদায়। তাকে তখন বিশেষ আশীর্বাদ করলেন এবং কৃপা করলেন, তারপর তাকে বিদায় দিলেন। রঙ্গমঞ্চে বীর ভক্ত রাখিয়া গিরিশে, বেশ্যার উদ্ধার এত স্তম্ভিতে না আসে। তার সঙ্গে অভিনেতা লম্পটের দল, পরশিল শ্রীপ্রভুর চরণ কমল। রঙ্গমঞ্চে গিরিশ ঘোষকে বীর ভক্ত বলে তাকে প্রধান করে রেখে দিয়ে সেই সঙ্গে সঙ্গে তিনি তার সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত বেশ্যাদেরকেও এইভাবে তিনি উদ্ধার করলেন। অভিনেতা অন্যান্য যত লম্পটের দল আছেন সেই সঙ্গে সঙ্গে সকলেই সে তার ঠাকুরের চরণ স্পর্শ করলো। স্বভাব ছাড়িতে না রে গাঁজা মদ খায়, গুরুর মতন কিন্তু ভক্তি করে রায়। তারা যে পেশায় আছে সেই পেশায় ছাড়তে পারছে না, মদ গাঁজা এসব খাচ্ছেন, নেশা ভাঙ করছেন, কিন্তু ঠাকুরকে তারা যথার্থ গুরু হিসাবেই দেখছেন। অদ্যাবধি সেই ধারা দিনে দিনে বাড়ে, প্রভুর মূরতি রাখে মঞ্চের ভিতরে। তার এই ঠাকুরের প্রতি, অর্থাৎ গিরিশ ঘোষের এই ঠাকুরের প্রতি যে শ্রদ্ধা ভক্তি, তিনি যতই নেশা ভাঙ করুন আর যাই করুন, এই শ্রদ্ধা ভক্তি কিন্তু দিন দিন বাড়ছে। এবং ঠাকুরের ফটো নিয়ে গিয়ে তার মঞ্চের ভিতরে, থিয়েটারের মঞ্চের ভিতরে রাখছেন। আবার বিশেষ করে সাজঘরে, বিশেষত সাজঘরে যে সাজে যেইখানে, সাজঘর অতিশয় গোপনীয় স্থানে। সাজঘরটা যেখানে সাজ পোশাক পরেন নাট্যকার, রঙ্গমঞ্চে যারা কাজ করেন, তারা যেখানে সাজেন সেটি অতি গোপনীয় স্থান, সেখানে কারোর প্রবেশ থাকে না অনুমতি। সেইখানে নিয়েও ঠাকুরের ছবি রাখা হয়েছে। রঙ্গদিনে পরিপাটি ফুলের মালায়, শ্রীপ্রভুর প্রতিমূর্তি সুন্দর সাজায়। যেদিনে নাটক থাকবে সেই দিনে ঠাকুরের ফটোটিকে খুব সুন্দরভাবে ফুলের মালা দিয়ে পরিপাটি করে সাজানো থাকে। যতবার রঙ্গস্থানে করে আগমন, বাহির না হয় বিনা চরণ বন্দন। যতবার সেই ভেতরের ঘরে আসছেন, সেই নাটকের জায়গায় আসছেন, ঠাকুরের চরণ বন্দনা না করে কিন্তু সেখান থেকে তিনি বের হচ্ছেন না। এই ছিলেন ভক্তবর গিরিশের হৃদয়ের অবস্থা। আজ আমরা এইটুকুই পাঠ করলাম। পরবর্তী দিনে আমরা এই অংশের বাকি অংশটুকু পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।